চট্টগ্রাম থেকে কক্সবাজারের পথে পরীক্ষামূলক ট্রেন। অবরোধে বাসে আগুন, কয়েক জায়গায় পিকেটিং, গাড়ি ভাঙচুর। নদী সাগর উত্তাল, প্রত্যাশা মতো ইলিশ পাচ্ছেন না জেলেরা। এটিএন নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। এবারে পুরো খবর। চট্টগ্রাম থেকে কক্সবাজারের পথে পরীক্ষামূলক ট্রেন। সকাল 9টায় 8টি বগি নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করে বিকেল 5টায় কক্সবাজারে পৌঁছানোর কথা রয়েছে। পূর্ণাঙ্গ ট্রেন চলাচল শুরু হলে চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে সময় লাগবে 3 ঘন্টা 20 মিনিট, আর ঢাকা থেকে যেতে সময় লাগবে 8 ঘন্টা 10 মিনিট। চট্টগ্রাম কক্সবাজার রুটে প্রথমে চলবে 3 জোড়া ট্রেন। পর্যায়ক্রমে সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চল কক্সবাজারের সঙ্গে রেলপথে যুক্ত হবে। তবে ঢাকা থেকে যে ট্রেনটি কক্সবাজারে যাবে সেটি নতুন ট্রেন। চট্টগ্রাম থেকে যে 2টি ট্রেন আসা যাওয়া করবে সেগুলো পুরনো বগি নিয়ে চলবে। সবকিছু ঠিকঠাক থাকলে বাণিজ্যিকভাবে ট্রেন চলবে নভেম্বরের শেষের দিকে। আগামী 11 নভেম্বর বহুল প্রতীক্ষিত নবনির্মিত চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রামুতে আছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। পরীক্ষামূলক ট্রেনের খবর জানতে আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছে। অর্পণ বড়ুয়া, বিকেল 5টার দিকে কক্সবাজারে ট্রেনটি পৌঁছানোর কথা রয়েছে। আপনি এখন কক্সবাজারের রামুতে আছেন, কি অবস্থা দেখছেন? কবিতা যেমনটি বলছিলেন, বিকেল 5টা নাগাদ কক্সবাজার আইকনিক রেল স্টেশনে পৌঁছার কথা রয়েছে। পরীক্ষামূলক যে ট্রেনটি আজকে সকালবেলায় চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছাড়া হয়েছে সেটি 5টা নাগাদ পৌঁছানোর কথা থাকলেও এই মুহূর্তে আমি রাবু রেলওয়ে স্টেশনে অবস্থান করছি। পরীক্ষামূলক ট্রেনটি ঠিক অল্প কিছুক্ষণ আগে বিরতির পর চকরিয়া থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনি নিশ্চয় জানেন, আজকে সকাল 9টার দিকে ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে এসছে। 11 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পটি উদ্বোধন করবেন এবং নভেম্বরের শেষের দিকে বাণিজ্যিকভাবে কক্সবাজার থেকে ঢাকা এবং কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত রেল চলাচল শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। কক্সবাজারের স্থানীয় বাসিন্দারা বলছেন, যেহেতু কক্সবাজারের মানুষের বহুল প্রতীক্ষিত এবং স্বপ্নের ছিল এই রেল লাইনটি, যার কারণে কক্সবাজারের সাথে সারা দেশে রেল যোগাযোগে স্থাপিত হলে কক্সবাজারের পর্যটন সম্ভাবনা যেমন বাড়বে, কক্সবাজারের মানুষের অর্থনৈতিক সম্ভাবনাও দ্বিগুণ হারে বেড়ে যাবে বলে কক্সবাজারের বাসিন্দারা বলছেন। কক্সবাজারের বাসিন্দারা অনেক বেশি খুশি কক্সবাজারের সাথে সারা দেশের রেল যোগাযোগে স্থাপিত হওয়ার কারণে। এই মুহূর্তে যদিও আমরা রাবু রেলওয়ে স্টেশনে অবস্থান করলো, ঠিক এখানে অল্প কিছুক্ষণের মধ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পরীক্ষামূলক 8টি বগি নিয়ে ট্রেনটি এখানে পৌঁছানোর কথা রয়েছে। পরবর্তীতে রাবু রেলওয়ে স্টেশনে কিছুক্ষণ ট্রেনটি অপেক্ষা করার পর এখানে পর্যবেক্ষণ করবেন, মনিটরিং করবেন যে টিমটি আসছেন সেই টিমের সদস্যরা। পরবর্তীতে রাবু রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের আইকনিক রেল স্টেশন উদ্দেশ্যে যাত্রা করবেন বলে আমরা জানতে পেরেছি। কবিতা এটুকুই ছিল রাবু রেল স্টেশন থেকে আমার কাছে থাকা সবশেষ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ অর্পণ বড়ুয়া। দর্শক, চট্টগ্রাম থেকে কক্সবাজারের পথে পরীক্ষামূলক ট্রেন, সেটি বিকেল 5টার দিকে কক্সবাজারে পৌঁছানোর কথা রয়েছে। আমরা সেই পরীক্ষামূলক ট্রেনের খবর জানছিলাম আমাদের সহকর্মী অর্পণ বড়ুয়ার কাছ থেকে। রাজধানীর বাইরেও চলছে ঢিলেঢালা অবরোধ। তবে নোয়াখালীতে 2টি বাসে, হবিগঞ্জে 1টি প্রাইভেট কারে আগুন দিয়েছে অবরোধকারীরা। বিভিন্ন সড়কে পিকেটিং ও গাড়ি ভাঙচুরের খবরও পাওয়া গেছে। সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও গণপরিবহন চলাচল করেছে। তবে যাত্রী স্বল্পতায় পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে বেশিরভাগ লঞ্চ বন্ধ ছিল। রাজশাহীতে অবরোধের সমর্থনে বেশ কয়েকটি স্থানে পিকেটিং করার চেষ্টা করে বিএনপি জামাতের নেতাকর্মীরা। শহরের যান চলাচল স্বাভাবিক রয়েছে, তবে ছাড়েনি দূরপাল্লার বাস। গাজীপুরে বিএনপির ডাকা অবরোধ এবং গার্মেন্টসের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে নেমেছে বিজিবি। হবিগঞ্জের চুনারুঘাটে সকালে প্রাইভেট কারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে সিলেট শহরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে স্থলবন্দর বেনাপুলে অবরোধের কোনো প্রভাব নেই, আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
অবরোধের প্রথম দিনে ফেনীর মহাসড়কে পণ্য পরিবহন স্বাভাবিক রয়েছে। গণপরিবহনের সংখ্যা কিছুটা কম হওয়ায় ভোগান্তিতে যাত্রীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে আরো জানিয়েছেন সহকর্মী দিদারুল আলম। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের মহিপাল অংশ। সকাল থেকে কিন্তু আমরা এই মহাসড়কে অবস্থান নিয়েছি এবং সকাল থেকে দেখার চেষ্টা করছি যে আসলে আজকের অবরোধের যে চিত্র সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তবে সকাল থেকে আসলে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আমরা সকাল থেকে যেটি দেখেছি, যারা অফিসগামী রয়েছেন তারা আসলে গণপরিবহন না থাকায় ভোগান্তিতে পড়েছেন এবং অনেকেই গণপরিবহনের সংখ্যা কম হওয়ায় এখানকার স্থানীয় যে সকল সিএনজি অটোরিকশা করেই তাদেরকে অফিসে যেতে হচ্ছে এবং এই যাতায়াতে কিন্তু আজকে বাড়তি ভাড়া দিতে হচ্ছে এবং সেই বাড়তি ভাড়ার জন্য কিন্তু যাত্রীরাও আসলে এক প্রকার ক্ষিপ্ত। এর বাইরে আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে সকল গণপরিবহনগুলো চলার কথা ছিল আসলে সে সকল গণপরিবহনগুলো চলছে না। মাঝে মাঝে দু একটি গণপরিবহনের দেখা মিলে সেই গণপরিবহনগুলোতে কিন্তু প্রচন্ড ভিড় থাকে, যেখানে আসলে এখানে এসে থামলেও আসলে এখানকার যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু উঠতে পারে না। তবে মহাসড়কে নির্বিঘ্নে গাড়ি চলাচলের জন্য এখানকার যিনি ফেনী জেলার পুলিশ সুপার রয়েছেন জাকির হাসান, তিনি কিন্তু গত রাত থেকে তার বেশ কয়েকটি টিম ভাগ করে দিয়েছেন। এই যে ২৭ কিলোমিটার যে মহাসড়ক ফেনী অংশে, সেই ফেনী অংশের মহাসড়কে যেন কোনো প্রকার কোনো নাশকতা না করে এবং কোনো প্রকার যেন কোনো ভোগান্তি না হয়, সেজন্য কিন্তু পুলিশ, বিজিবি, র্যাব, এর পাশাপাশি কিন্তু আনসারও রয়েছে যারা এই সড়কের পাহারার দায়িত্বে রয়েছেন। তবে যেহেতু আগামী দুদিনের ৪৮ ঘন্টার যে অবরোধ, সেই অবরোধের কিন্তু আজকে প্রথম দিন, সেই প্রথম দিনে এখন পর্যন্ত কিন্তু কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে চেয়েছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ। রংপুরের কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে সেখানকার অবরোধ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী মাহবুবুল ইসলাম। বিএনপি এবং সমমনা দলগুলোর ডাকে দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। দুদিনব্যাপী এই কর্মসূচির প্রথম দিনে আজ রংপুর থেকে কোনো বাস রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি এবং আন্তঃজেলা বাস চলাচলও বন্ধ রয়েছে। আমি নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল, কামারপাড়া বাস টার্মিনাল, পীরগঞ্জ বাস টার্মিনাল এবং মডার্ন মোড় ঘুরে দেখেছি যে কোনো বাস আসলে রংপুরের বাইরে যায়নি। গতকাল রাত্রে রাজধানী ঢাকা থেকে যেসব বাস ছেড়েছে সেগুলো এখন পর্যন্ত রংপুরে ঢুকছে, কিন্তু রংপুর থেকে কোনো বাস এখন পর্যন্ত ছেড়ে যায়নি। এদিকে রংপুর থেকে জরুরি প্রয়োজনে সাধারণ মানুষ আসলে অটোরিকশা, চার্জার রিক্সা এবং অন্যান্য ছোটোখাটো যানবাহনে জেলা উপজেলায় চলাচল করছে। অবরোধের সমর্থনে কোনো পিকেটিং করতে দেখা যায়নি, তবে নগরীর বিভিন্ন স্থানে বিএনপি এবং জামাত কয়েকটি ছোটোখাটো মিছিল করেছে। এদিকে রংপুর শহরের যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে, দোকানপাটও খুলতে শুরু করেছে। এখন পর্যন্ত রংপুরে অবরোধ পরিস্থিতির কারণে কোনো অপ্রীতিকর ঘটনার খবর জানা যায়নি। এই ছিল রংপুর নগরীর কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে অবরোধ পরিস্থিতির সর্বশেষ। ফেনী এবং রংপুরের অবরোধ পরিস্থিতি সম্পর্কে জানছিলাম প্রতিনিধিদের কাছ থেকে। এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন রোড টু। একজন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যজন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রমেশ চন্দ্র সেন। জয় পরাজয়ে বড় ফ্যাক্টর, শতকরা ৩১% সংখ্যালঘু ভোট। দ্বাদশ সংসদের জন্য কাকে প্রতিনিধি হিসেবে বেছে নেবেন ভোটাররা? ঠাকুরগাঁও প্রতিনিধি এম এস আমাদকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন ফেরদৌস রহমান। ঠাকুরগাঁও সদর উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও ১ আসনে মোট ভোটার সংখ্যা ৪,৮১,৮৫৯, যার মধ্যে ১,৩৭,০০০ ভোটার সনাতন ধর্মাবলম্বী। ১৯৯১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মোট ৭টি নির্বাচনে এখানে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে ৫ বার। এর মধ্যে বর্তমান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ৪ বার বিজয়ী হয়েছেন, একবার হেরেছেন তিনি। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও নানা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গেছেন এই আসনে। তিনি বিজয়ী হয়েছেন ২ বার, হেরেছেন ৪ বার। ভোটাররা বলছেন এবার এমন একজনকে বিজয়ী করতে চান তারা, যাকে সবসময় পাশে পাওয়া যায়। এমন একজন প্রার্থী আসুক যিনি ঠাকুরগাঁওবাসীর সর্ব সুযোগ সুবিধাগুলো নিয়ে আসতে পারে। তারুণ্য নির্ভর যদি প্রার্থী হয়, প্রার্থী যাতে গ্রামে গঞ্জেই থাকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে বর্তমান এমপি রমেশ চন্দ্র সেন ছাড়াও
জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঠাকুরগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটো, সাবেক সংসদ সদস্য মরহুম খাদেমুল ইসলামের ছেলে ও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহিদুল ইসলাম শাহেদ এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নুরুস সাদিক চৌধুরী। মাননীয় প্রধানমন্ত্রী 2008 সালে স্থানীয় জেলা কমিটিকে বলেছিলেন যে ব্যারিস্টার সাদিককে জেলা সদস্য পদে নিতে হবে। উনার নির্দেশকে অমান্য করে তারা গোপনে একটা কমিটি তৈরি করে সেখান থেকে আমাকে বাদ দেওয়া হয়। তারা হয়তো দল থেকে আমার নামটা কেটে বাদ দিয়েছে, কিন্তু জনতার মন থেকে আর আমার কার্যকলাপ থেকে আর বঙ্গবন্ধুকে আমার মন থেকে মুছে ফেলতে পারে নাই। যে তারা নতুন নেতৃত্ব চান, এবং নতুন নেতৃত্ব কি ইয়াং নেতৃত্ব চান এবং বলিষ্ঠ নেতৃত্ব চান, যারা সব সময় তাদের পাশে থাকবে, সুখে দুঃখে থাকবে এবং নতুন কিছু উদ্ভাবন হবে। আমার কাছে আসলে মানুষ একটা কিছু রিমেডি পায় যায়। আমি তাদের কিছু করতে না পারলেও তাদেরকে মানসিকভাবে আমি যথেষ্ট মনোবল দিয়ে থাকি, যার ফলে আমার বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রী, আমি মনোনয়ন চাবো, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন, যা এখানে একটা আনন্দের ঢেউ উঠে আসবে। তবে বিএনপি নির্বাচনে অংশ নিলে এখানে তাদের প্রার্থী একজনই, তিনি হলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের মানুষ তো এই সরকারকে চায় না, বিভিন্ন কারণে, অর্থনীতি বা অবিচার, বিভিন্ন কারণে চায় না। সব মিলিয়ে যে পরিবেশ, যে অবস্থাটা এসে দাঁড়িয়েছে মানুষের মধ্যে, তো এই বিপ্লবেই যদি আমি বলি, এইটা সফল হতে পারত। আওয়ামী লীগের প্রবীণ নেতা রমেশ চন্দ্র সেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোটার হিসেবে ঠাকুরগাঁও 1 আসন থেকে তারা দুজনই প্রার্থী হবার কথা। তবে খোদ আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি উঠছে প্রার্থীতায় পরিবর্তন আনার। তারা চান খুব বেশি বয়স্ক নয়, একটু তরুণকে এবার বেছে নেওয়া হোক নৌকার মাঝি হিসেবে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঠাকুরগাঁও সদর। আমাদের ধারাবাহিক আয়োজন রোড টু ইলেকশনে আগামীকাল সোমবার থাকছে ঠাকুরগাঁও 2 আসনের নির্বাচনী হালচাল। ব্রাহ্মণবাড়িয়া 2 ও লক্ষ্মীপুর 3 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। 2 আসনেই ব্যালট পেপারে ভোট দিয়েছেন ভোটাররা। ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ আসনের উপনির্বাচনে সকাল 8টা থেকে 132টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। শুরু থেকেই কেন্দ্রে কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হন ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ভোটার সংখ্যা। নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের শাহজাহান আলম, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ রাজ্জাক হোসেন, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুল হামিদ, গোলাপ ফুল প্রতীক নিয়ে জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল ও কলার ছড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউল হক মৃধা প্রতিদ্বন্দ্বিতা করছেন। লক্ষ্মীপুর 3 আসনের উপনির্বাচনেও ভোট গ্রহণ শেষ হয়েছে। 115টি কেন্দ্রের সবকটিতে ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক কম। নৌকা প্রতীকে আওয়ামী লীগের মোহাম্মদ গোলাম ফারুক, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন, গোলাপ ফুল প্রতীক নিয়ে জাকের পার্টির মোহাম্মদ শামসুল করিম ও আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির সেলিম মাহমুদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশের খবরে এ পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরে আসছি আরো জানিয়ে। বান্দরবানের রুমায় কেএনএফ এর সাথে শান্তি প্রতিষ্ঠা কমিটির বৈঠক। গফরগাঁওয়ে রেল ব্রিজে মানুষের চলাচল, 10 বছরে অর্ধশতাধিক প্রাণহানি। বিরতির পর ফিরে এলাম দেশের খবরে। ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। নিষেধাজ্ঞা শেষে নদী ও সাগরে মাছ শিকারে নেমেছেন জেলেরা। উপকূলে মাছ শিকার শেষে হাতে গোনা কয়েকটি ট্রলার মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরলেও বেশিরভাগ ট্রলার এখনো সাগরে মাছ ধরায় ব্যস্ত। তবে বৈরী আবহাওয়ার কারণে আশানুরূপ মাছ ধরতে না পারায় হতাশ জেলে ও ব্যবসায়ীরা। সকাল থেকে আমাদের প্রতিনিধিরা ছিলেন মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে। তাদের পাঠানো তথ্য চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে 2 নভেম্বর মধ্যরাত থেকে সাগর ও নদীতে মাছ শিকারে যান জেলেরা। রোববার কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে নোঙর করে মাত্র কয়েকটি ট্রলার। জেলেরা জানান বৈরী আবহাওয়ার কারণে সাগরে জাল ফেলা যাচ্ছে না।
পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মতো ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরার আশা তাদের। মানে কি হচ্ছে, মাছ পাইনি। সাগরে যেগুলো ট্রলার গেছে এগুলো আসলে বুঝতে হবে মাছের অবস্থা কেমন আছে। বরিশাল থেকে যারা নদী ও সাগরে মাছ ধরতে গিয়েছিলেন তারাও জানিয়েছেন তেমন ইলিশ ধরা পড়েনি। নগরীর পোর্ট রোড মাছের আড়তে ইলিশের দাম কমেনি। অন্যদিকে পদ্মা মেঘনা বেষ্টিত মুন্সিগঞ্জ জেলার মৎস্য আড়তগুলোতে ইলিশের চাহিদা ও আমদানি প্রচুর। ভোর থেকে সকাল 8টার মধ্যে বেচাকেনা শেষ হয়ে গেছে, কিন্তু দামে কোনো পরিবর্তন নেই। 2 দিন ধরে আমাদের অভিযান শেষ হয়েছে, এখনো মোটামুটি ভালো মাছই আছে, আগামীতে আরো বাড়বে। প্রচুর পরিমাণ মাছ আছে আর কি, অনেক মাছের আমদানি আছে। ইলিশ মাছের সরবরাহ অনেক বেশি, তবে দাম একটু আর কি বেশি। ইলিশের দামটাও খুব বেশি, এছাড়া অন্যান্য যে মাছ আছে সেগুলোর দাম মোটামুটি একটু বেশি দেখলাম। মির্জা মালিসা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের অনেক জায়গায় ইলিশ কম ধরা পড়লেও সিরাজগঞ্জে ইলিশের আমদানি প্রচুর। আকারভেদে ইলিশের দাম কমেছে কেজিতে 2 থেকে 300 টাকা। সিরাজগঞ্জ থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী ফেরদৌস হাসান। এখন রয়েছি সিরাজগঞ্জ পৌরসভার সবচেয়ে বড় যে মাছের পাইকারি আড়ত এম এ মতিন বহুমুখী বাজার। এখানে সকাল থেকে রয়েছি ইলিশ মাছের যে বাজার, সেই বাজার দর দেখতে আমরা যেটি জানতে পেরেছি, অর্থাৎ যারা পাইকারি ব্যবসায়ী রয়েছে, খুচরা যারা ব্যবসায়ী রয়েছেন, সেই সাথে যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলে জেনেছি যে মাছের প্রচুর আমদানি রয়েছে। যেহেতু ভোর পর্যন্ত যানবাহন চলাচল স্বাভাবিক ছিল, সেই হিসেবে গত রাত্রিতে প্রচুর পরিমাণ ইলিশ মাছ আমদানি হয়েছে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তবে ক্রেতা কম থাকার কারণে আজকে কিন্তু ইলিশ মাছের বাজার, সেই বাজারে কিন্তু একটু ধস দেখা দিয়েছে। যেহেতু মাছ পচনশীল, এই জন্য এইসব পণ্যবাহী মাছবাহী যানবাহনগুলো যেন অবরোধ মুক্ত রাখা হয়, রাস্তায় নির্বিঘ্নে যেন এগুলো চলাচল করতে পারে, তবেই হয়তো তারা এই বাজার অর্থাৎ মাছের যে বাজার, সেই বাজারটা অব্যাহত রাখতে পারবে। আমি কথা বলবো এখানে একজন ইলিশের যে পাইকারি বিক্রেতা। ইলিশ মাছের বাজার পরিবেশ তো মাছের ক্রেতাই নাই, মাছ হরতাল অবরোধের জন্য মাছ আসছে কিন্তু খরিদ্দার নাই, পাইকার নাই। এই কারণে তো আমরা মানে মাল যেটা আমরা কিনে আনছি তার চেয়ে 50 থেকে 100 টাকা কেজি কম দাম বেচা লাগতেছে। আমাদের তো প্রচুর টাকা লস, এই লস আমরা কোত্থেকে পোষাবো। শুনছিলেন যে একজন বিক্রেতা, পাইকারি বিক্রেতা, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে অবরোধের কারণে বাজার ব্যবস্থা একেবারেই মন্দাভাব দেখা দিয়েছে। এইটি অব্যাহত থাকলে আসলে তাদের কিন্তু পথে বসার মতো উপক্রম হবে। এই ছিল ইলিশ মাছের সবশেষ পরিস্থিতি। সিরাজগঞ্জ থেকে ইলিশের বাজার পরিস্থিতি জানছিলাম। অন্যান্য প্রসঙ্গ, বান্দরবানের রুমায় পার্বত্য অঞ্চলের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর সাথে শান্তি প্রতিষ্ঠা কমিটির প্রথম বৈঠক শেষ হয়েছে। 3টি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে দুই পক্ষ। বেলা 11টার দিকে রুমা সদর থেকে 5 কিলোমিটার দূরে মুনলাইপাড়া কমিউনিটি সেন্টারে বৈঠকটি শুরু হয়। নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বৈঠক শেষে কুকিচিন ও শান্তি প্রতিষ্ঠা কমিটির মুখপাত্ররা জানান, যেই 3টি বিষয় তারা সিদ্ধান্তে আসতে পেরেছেন সেগুলো হলো আগামী ডিসেম্বর পর্যন্ত সশস্ত্র সংঘাত থেকে বিরত থাকা, কেএনএফ সদস্যদের পুনর্বাসন এবং বম সম্প্রদায়ের শিক্ষা চিকিৎসা উন্নয়নে সার্বিক সহযোগিতা। এর আগে কেএনএফ শান্তি প্রতিষ্ঠা কমিটির সাথে বেশ কয়েকবার ভিডিও কনফারেন্সে বৈঠক করলেও এই প্রথম তারা সরাসরি বৈঠকে অংশ নিল। গত বছরের আগস্ট থেকে পাহাড়ে কেএনএফ তৎপরতা শুরু করে। তাদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এই পর্যন্ত সেনাবাহিনীর 5 সদস্য সহ 22 জন নিহত হয়েছেন। তাদের এই রকম তৎপরতায় বিরূপ প্রভাব পড়ে পার্বত্য চট্টগ্রামের জনজীবন ও পর্যটন শিল্পে। আলোচিত বৈঠকটির বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের বান্দরবান প্রতিনিধি মিনারুল হক। আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবানের রুমা উপজেলা বাজারে। একটু আগে বান্দরবানের যে পাহাড়ে যে নতুন গজিয়ে ওঠা যে সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর সাথে শান্তি কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায় 2.5 ঘন্টা ব্যাপী এই শান্তি বৈঠকে একটু আগে শেষ হয়েছে এবং সেখানে 3টা বিষয় নিয়ে যেটি সিদ্ধান্ত হয়েছে সেটির মধ্যে এই সময়ে কেএনএফ তারা কোনো সশস্ত্র সংঘাতে যাবে না
এবং সেই সাথে তাদের পুনর্বাসন যে তাদের যে সদস্যরা বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেশ এবং দেশের বাইরে তাদেরকে পুনর্বাসনের বিষয়ে সহযোগিতা করা হবে এবং সেই সাথে যে তারা সার্বিক যে তাদের বোম সম্প্রদায়ের যে তাদের শিক্ষা চিকিৎসা এবং অন্যান্য উন্নয়ন এ বিষয়েও সার্বিক সহযোগিতা করা হবে সরকারের পর্যায় থেকে। এই বিষয়গুলো নিয়ে মূলত শান্তি কমিটির সাথে কেএনএফ এর মধ্যে আজ একটি সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাহাড়ের যে চলমান যে সংঘাত রয়েছিল এবং যে নব্য যে গজিয়ে ওঠা যে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল আর্মির যে তৎপরতা ছিল এটির কারণে পাহাড়ে এ পর্যন্ত 5 জন সেনা সদস্য সহ 22 জন নিহত হয়েছে এবং কুকি-চিনেরও 17 জন সদস্যকে অ্যারেস্ট করা হয়েছে। এই পরিস্থিতিতে যে বান্দরবানের সম্ভাবনা হয়েছে পর্যটন শিল্প সেটিও এখন অনেকটা হুমকির মুখে পড়েছে। তারা আশাবাদী যে আগামীতে সম্ভবত কুকি-চিন তারা সশস্ত্র সংঘাত ছেড়ে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে এবং তারা ফিরে আসার জন্য যে কোনো ধরনের সহযোগিতা তারা দরকার এবং সেটি শান্তি কমিটি থেকে এবং সরকার থেকে সেটি করা হবে। এটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মিনারুল হক, এটিএন নিউজ, বান্দরবান। সিলেটে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা চুরির ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন লিমন, আমিনুল হক ও নুরুল ইসলাম মুন্না। পুলিশ জানায় লিমনকে সিলেটের শিবগঞ্জ পয়েন্ট, আমিনুলকে ঢাকার মতিঝিল এবং নুরুলকে ভৈরব থেকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য মতে 18,06,000 টাকা উদ্ধার করা হয়েছে। 28 অক্টোবর সিলেট মহানগরের সুবিদ বাজার এলাকার ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে 26,32,000 টাকা চুরি হয়। এই ঘটনায় বুথে টাকা সরবরাহকারী প্রতিষ্ঠান সিকিউরেক্স প্রাইভেট লিমিটেডের 2 কর্মকর্তার নাম উল্লেখ করে সিলেটের জালালাবাদ থানায় মামলা করেন ব্যাংকের সিলেট অঞ্চলের এটিএম বুথের ইনচার্জ সন্দীপন দাস। মামলা করার দিনই লিমনকে শিবগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে বাকি 2 জনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার 3 জনের মধ্যে লিমন ও আমিনুল সিকিউরেক্সের কর্মকর্তা। দেশের খবর শেষ করব, তবে যাবার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আলাদা। চট্টগ্রাম থেকে কক্সবাজারের পথে পরীক্ষামূলক ট্রেন। অবরোধে বাসে আগুন, কয়েক জায়গায় পিকেটিং, গাড়ি ভাঙচুর। নদী সাগর উত্তাল, প্রত্যাশা মতো ইলিশ পাচ্ছেন না জেলেরা। বান্দরবানের রুমায় কেএনএফ এর সাথে শান্তি প্রতিষ্ঠা কমিটির বৈঠক। গফরগাঁওয়ে রেল ব্রিজে মানুষের চলাচল, 10 বছরে অর্ধশতাধিক প্রাণহানি। এই ছিল দেশের খবর। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।